কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি গত 2 দিন আপনাদেরকে 2025-26 এবং 24-25 দুইটা শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান প্রশ্ন সলভ করে দেখিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো প্রশ্নগুলো ছিল আসলে এমসিকিউ নিয়ে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষাও হয়ে থাকে, অর্থাৎ প্রতিটা সাবজেক্টের 12 মার্কের এমসিকিউ থাকে 12টা এবং লিখিত প্রশ্ন থাকে 8টা 8 মার্কের। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে লিখিত প্রশ্নের প্যাটার্নগুলো দেখাবো, কোথায় থেকে লিখিত প্রশ্ন আসে এবং লিখিত প্রশ্নের ধরনগুলো কেমন হয়, এটা নিয়ে আজকের ক্লাসটি। তো চলেন বেশি কথা না বলে আমরা চলে যাই 2025-26 সেশনে যে পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষার লিখিত প্রশ্নগুলো আজকে সলভ করি। চলেন দেখেন, প্রথমে একটা প্রশ্ন দিয়েছে যে কোন নীতি বা ধারণা অনুসারে সম্পত্তিকে অবসায়ন মূল্যে দেখানো হয় না। হ্যাঁ, এটা সত্য কথা, সম্পত্তিকে আমরা অবসায়ন মূল্যে দেখাতে পারবো না। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইয়া অবসয় মূল্যে যে আমি দেখাবো না, অবসায়ন মূল্যে, এটি কোন ধারণা অনুসারে? আপনারা প্রশ্ন দেখে হয়তো অলরেডি বুঝতে পেরেছেন যে এটা হিসাব বিজ্ঞানের নীতিমালা যে চ্যাপ্টারটা আছে, এই হিসাব বিজ্ঞানের নীতিমালা চ্যাপ্টারের প্রশ্ন। ওকে, আমরা কিন্তু এমসিকিউতেও দেখেছি যে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, অনুরূপভাবে রিটেনেও কিন্তু আসছে। তাহলে দেখেন, এই প্রশ্নটার উত্তর যে নীতিমালা হবে সেটা জাস্ট খালি লিখে দিলেই হবে। এখন আমরা ব্যবসা, এই নীতিমালা চ্যাপ্টারে একটা নীতিমালা পড়েছিলাম যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলমান থাকবে, অর্থাৎ সাধারণত আমরা ধরে নেব ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ হবে না। এটা হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে হয়ে থাকে। অবসায়ন মূল্য দেখানো হয় না মানে কি জানেন? একটা ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ওই ব্যবসায়ের যে সম্পত্তিগুলো আছে বিক্রি করে আমরা যে মূল্যটা পাই সেটা হচ্ছে অবসায়ন মূল্য বলা হয়ে থাকে সেটাকে। তো ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু অনির্দিষ্টকাল ধরে চলতেই থাকবে, এই নীতিটা আমরা ফলো করি, সে কারণে সাধারণত ধরে নিই যে ব্যবসায়ের অবসায়ন হবে না। দ্যাট মিনস এটার উত্তর হবে ভাইয়া চলমান প্রতিষ্ঠান ধারণা। কি হবে? চলমান প্রতিষ্ঠান ধারণা। জাস্ট খালি আপনি আপনার যে জায়গা থাকবে সেই জায়গায় খালি জাস্ট লিখে দিবেন যে চলমান প্রতিষ্ঠান ধারণা। এই কথাটুকু লিখলেই প্রশ্নের নাম্বার দিবেন, দিয়ে লিখে দিবেন, দিলে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। পরে একটা প্রশ্ন বলেছে বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব? বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব? এটা হিসাবের প্রকারভেদ থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। ভাইয়া দেখেন তো, একটা জিনিস তো আমরা সবাই জানি, জানি না এটা? দেখেন তো, ধরেন বিক্রয় আছে আপনার 10,000 টাকা। আমরা কি করি? বিক্রয় থেকে বিক্রয় ফেরতকে মাইনাস করি। বিক্রয় থেকে মাইনাস করি কাকে? বিক্রয় ফেরতকে। সাপোজ ধরে নিলাম বিক্রয় ফেরত আছে 2,000 টাকা। তাহলে এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ভাইয়া বিক্রয়ের পরিমাণ কত, আপনি বলবেন 8,000 টাকা, এটাই তো বলবেন। এখন এই জায়গা থেকে একটা জিনিস খেয়াল করতে হবে, বিক্রয় কিন্তু আগে ছিল 10,000, এখন হয়ে গেল 8,000। দ্যাট মিনস বিক্রয় বেড়েছে না কমেছে? বিক্রয় অবশ্যই কমেছে, তাই না? বিক্রয় কমে গেছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই যে বিক্রয় কমলো এর জন্য দায়ী কে, আপনি বলবেন বিক্রয় ফেরত হিসাব। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো হিসাব তার সাথে সম্পর্কিত কোনো হিসাবের জেরকে হ্রাস করে, তবে তাকে আমরা বলি বিপরীত হিসাব। কি বলি ভাইয়া? বিপরীত হিসাব। তাকে আমরা বলি বিপরীত হিসাব। এখন দেখেন তো ভাইয়া, কোন হিসাবের জেরকে হ্রাস করছে? আমাদের বিক্রয় নামক আয় হিসাবকে হ্রাস করছে, তাই না? তাহলে আমরা বিক্রয় ফেরতকে বলবো বিপরীত আয় হিসাব। কি বলবো? বিক্রয় ফেরত একটি বিপরীত আয় হিসাব। আপনি জাস্ট খালি এই প্রশ্নের উত্তরে বিপরীত আয় লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এরপরে আসি। এরপরে বলেছে মেরামত খরচ ভুলবশত মেশিন হিসাবে ডেবিট করা হয়েছে, ভুল সংশোধনী জাবেদা কত? তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা ভুল সংশোধনী যে আপনাদের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর ভুল সংশোধনী জাবেদা থেকে একটি রিটেন প্রশ্ন কিন্তু দিয়ে থাকে, প্রতি বছর আসে। দ্যাট মিনস ভুল সংশোধনী চ্যাপ্টারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রশ্নটা খুবই সহজ, দেখেন তো। ভুল করেছি আমি, ভুল করে কি করেছি? মেশিন হিসাবকে ডেবিট করেছি। তা আমরা ভুল সংশোধনের নিয়ম কি জানি? কোনো হিসাবকে যদি ভুল করে ডেবিট করি, তাহলে তাকে সংশোধন করতে হলে উল্টা করতে হয়। অর্থাৎ যদি কাউকে ডেবিট করি তাকে ক্রেডিট করব, যদি কাউকে ভুল করে ক্রেডিট করি তাকে ডেবিট করব, তাহলে সে ভুলটা সংশোধন হবে। তাহলে মেশিন হিসাবকে আমরা কি করেছি ভাইয়া? মেশিন হিসাবকে আমি ডেবিট করে দিয়েছিলাম, তো এটা সংশোধনের জন্য মেশিনকে আমি কি করব? আমরা মেশিনকে করব ক্রেডিট। তাহলে এই যে মেশিন ক্রেডিট হইল। এখন দেখেন, মেরামত খরচকে আমি ভুলবশত মেশিন হিসাবে ডেবিট করেছি, তার মানে মেরামত খরচ নামে কোনো হিসাব আমি লিখিনি। তাহলে আমাকে এখন মেরামত খরচ নামে হিসাব লিখতে হবে। তাহলে মেরামত খরচ কি হিসাব? মেরামত খরচ হচ্ছে ব্যয় হিসাব। ব্যয়কে আমরা কি করি? ব্যয়কে আমরা ডেবিট করি। তাহলে মেরামত খরচ ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট, এতটুকু লিখলেই জাস্ট আপনার ইনাফ। এরপরে যাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা কি আসছে, দেখেন তো, আমাদের একটা প্রশ্ন আসছে যেখানে বলেছে মুনাফা বা ক্ষতি কত।
তাহলে মুনাফা ক্ষতি বের করতে বলছে, দ্যাট মিনস এই প্রশ্নটা আমাদের একতরফা থেকে আসছে। এই একতরফা থেকে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্ন পেয়েছিলাম। যারা আমার আগের দুইটা ক্লাস সলভিং দেখেছেন তারা দেখেছেন যে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করি। তো এই একতরফার প্রশ্নগুলো সলভ করার জন্য আপনাকে একটা টিছক আঁকতে হবে। টিছকের এই পাশে থাকবে প্রারম্ভিক মূলধন, এই পাশে থাকবে ভাইয়া সমাপনী মূলধন। এখন যে উপাদানগুলো মূলধনকে বৃদ্ধি করে তারা প্রারম্ভিক পাশে বসবে, আর যে উপাদানগুলো মূলধনকে হ্রাস করে তারা সমাপনী পাশে বসবে। আমরা জানি অতিরিক্ত মূলধন মূলধনকে বৃদ্ধি করে, সেজন্য এটা প্রারম্ভিকে বসাইলাম। আয় যদি হয় তাহলে সেটি মূলধনকে বৃদ্ধি করে, সেজন্য প্রারম্ভিকে বসাইলাম। অপরদিকে উত্তোলন হচ্ছে মূলধন বা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই সেটি এপাশে বসাইলাম। এবং যদি ক্ষতি হয়ে থাকে তাহলেও সেটা মূলধনকে হ্রাস করে, তাই এই পাশে বসাইলাম। এবার আমাদের বলছে একটি হিসাব বছরের শুরুতে, শুরু মানে কি প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক মূলধন ছিল 1,00,000 টাকা, এখানে আমরা 1,00,000 টাকা বসাই। এবার আমাদের বলেছে বছরের শেষে মানে কি সমাপনী, সম্পদ ছিল 1,50,000, দায় ছিল 70,000 টাকা। ভাই একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু তারা একটু চালাকি করেছে, আমাদেরকে সরাসরি বলে দেয়নি যে আমার সমাপনী মূলধন কত। আমাকে কি বলেছে, বছরের শেষে মানে সমাপনী দিনে সম্পদ ছিল এবং দায় ছিল। তাহলে ভাই বলেন তো, সম্পদ আর দায় যদি দেওয়া থাকে আমরা কি মূলধন বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি সম্পদ থেকে দায়কে বাদ দিলে মূলধন পাবো। তাহলে সম্পদ ছিল 1,50,000, দায় ছিল 70। তাহলে 1,50,000 থেকে 70 বাদ দিলে থাকে কত? 80,000 টাকা। দ্যাট মিনস আমার সমাপনী মূলধন 80,000 টাকা। এবং বলেছে মোট উত্তোলন ছিল 30,000 টাকা। এই যে উত্তোলন, এখানে লিখবো কত? 30,000 টাকা। এবার বলেছে আমার মুনাফা বা ক্ষতি কত, অর্থাৎ এই যে মুনাফা মানে আয় আর ক্ষতি মানে এই যে ক্ষতি কত, এটা জিজ্ঞাসা করেছে। অর্থাৎ মুনাফাও হতে পারে, ক্ষতিও হতে পারে। কি করে বের করব? আমরা দুই পাশের যোগফল নামাবো। এই পাশে থাকবে 1,00,000 টাকা, এ পাশে যোগ করলে থাকবে 1,10,000 টাকা। হইল? এবার দেখেন ভাইয়া, এবার আমার কাজ হবে এই দুই পাশের অ্যামাউন্টকে আমরা বিয়োগ করব। তাহলে অবশ্যই বেশিটা থেকে কমটাকে বাদ দেব। 1,00,000 থেকে 1,00,000 আর 1,10,000 বিয়োগফল কত হয়? 10,000 টাকা হয়। এই 10,000 টাকা আমার উত্তর। এখন এই 10,000 টাকা লাভ না ক্ষতি আমরা কিভাবে বুঝবো? এই 10,000 টাকাকে আমি বসাবো সেই পাশে যে পাশে যোগফলটা কম। কি বলেছি ভাইয়া? যোগফলটা কম। তাহলে যোগফল কোন পাশে কম? এ পারে 1,10,000, এ পারে 1,00,000। কম কোন পাশে? এই পাশে কম। দ্যাট মিনস যে পাশে কম আমি সেই পাশে বসাবো। তাহলে এই পাশে কি আছে? আয় আছে। আয় মানে লাভ। তাহলে আমি এখানে বসাবো কত টাকা? 10,000 টাকা। তার মানে আমি বুঝলাম আমার কি হয়েছে? আয় বা লাভ হয়েছে 10,000 টাকা। তাহলে জাস্ট আপনি লিখবেন এখানে কি? আপনি লিখবেন মুনাফা। এটার উত্তর আপনি লিখবেন এইভাবে, এটা রাফে করে নেবেন, রাফের যে জায়গা থাকবে দেন লিখবেন মুনাফা 10,000 টাকা। লিখলে আপনি নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখেন 5 নম্বর প্রশ্ন সলভ করব। এই 5 নম্বর প্রশ্নটা আসলে বলা যায় একটু লেন্দি একটা প্রশ্ন দিয়েছিল এবং একটু সময় সাপেক্ষ একটা প্রশ্ন দিয়েছিল। তো আমরা একটু শিখে রাখি, সমস্যা নাই। কারণ দেখেন এর আগে যে প্রশ্নগুলো আমরা দেখলাম সবগুলো কিন্তু ছোট ছোট ছিল, সময় একেবারেই 10 সেকেন্ড 15 সেকেন্ড করে লাগতো সলভ করতে। তো এই প্রশ্নটা একটু বড় দিয়েছে। এখানে বলেছে মোট বিক্রয় এত টাকা, মজুদ আবর্তন 6 গুণ, মোট লাভের অনুপাত 20%, সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদের তুলনায় 4,000 টাকা বেশি হলে প্রারম্ভিক মজুদের পরিমাণ কত? তো এই অঙ্কগুলো আমরা শুরু করব কি দিয়ে? আমি একটা কথা বলি আপনাদেরকে, কোন অঙ্কে যদি এটা অনুপাত বিশ্লেষণের ম্যাথ, তো কোন প্রশ্নে যদি অনুপাতের মান দেওয়া থাকে তাহলে এই অনুপাতের সূত্রটা আগে আপনি লিখে ফেলবেন। আমরা কি জানি বলেন তো? আমরা জানি মজুদ আবর্তন অনুপাত সমান কি? আমরা জানি মজুদ আবর্তন অনুপাত সমান বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এটা যদি আমাদের সূত্র হয় তাহলে মজুদ আবর্তন অনুপাত বলেছে 6 গুণ, 6 গুণ বা 6 বার একই কথা, সমান। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা কি প্রশ্নে দেয়া আছে? দেখেন আপনি চোখ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা কিন্তু প্রশ্নে দেয়া নাই, কিন্তু আমরা এটাকে বের করতে পারবো কিভাবে ভাইয়া? দেখেন, বিক্রয় 3,00,000 টাকা, লাভের অনুপাত 20%, তার মানে এই যে বিক্রয়ের 20% হচ্ছে লাভ। তাহলে বিক্রয় যদি 3,00,000 টাকা হয়, এই 3,00,000 টাকার 20% হচ্ছে কত টাকা? 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে ভাই আমার লাভ। এই 60,000 টাকা যদি লাভ হয় তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সমান কি জানি বলেন তো ভাইয়া? আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস লাভ, তাই না? তো বিক্রয় আছে 3,00,000 টাকা,
লাভ আছে কত টাকা? 60,000 টাকা। তার মানে আমার এখানে কত টাকা হবে? 2,40,000 টাকা। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের 2,40,000 টাকা। এখানে আমাদের গড় মজুদ। তাহলে এখানে কি আমরা এইভাবে লিখতে পারি ভাইয়া, গড় মজুদ সমান, আমি ভেঙে করে দিচ্ছি আপনাদের, 2,40,000 টাকা, এটা এই পাশে চলে আসলে ভাগ 6। তাহলে আমাদের গড় মজুদ কত দাঁড়াইলো ভাইয়া? গড় মজুদ দাঁড়াইলো 4 6 24, অর্থাৎ 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের গড় মজুদ। এবার আমাদের কি বলেছে? সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদের তুলনায় 4,000 টাকা বেশি হলে প্রারম্ভিক মজুদের পরিমাণ কত? প্রারম্ভিক মজুদ যে কত সেটা তো আমরা জানি না, একটু ধরে নিই আমরা যে প্রারম্ভিক মজুদ সমান x ধরে নিলাম, ঠিক আছে। সমাপনী মজুদ কি বলেছে দেখেন তো ভাইয়া, বলেছে সমাপনী মজুদ প্রারম্ভিক মজুদের তুলনায় 4,000 টাকা বেশি। তার মানে প্রারম্ভিক মজুদ যদি x হয় তাহলে এর থেকে 4,000 টাকা বেশি, x প্লাস 4,000। এখন আমরা গড় মজুদের টাকা পেয়েছি না, তাহলে এটা কি আমরা লিখতে পারি ভাইয়া এইভাবে, যে গড় মজুদ সমান প্রারম্ভিক মজুদ প্লাস সমাপনী মজুদ ভাগ 2, এটা আপনারা জানেন। এখন এই গড় মজুদ সমান 40,000 টাকা সমান প্রারম্ভিক মজুদ মানে x প্লাস সমাপনী মজুদ x প্লাস 4,000 ভাগ 2। তাহলে এটা আমরা যদি যোগ করি কত হবে এখানে, 2x প্লাস 4,000 সমান 40 দুগুণে কত, 80,000। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 2x ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে নিয়ে গেলে কত, 76,000, সরি, আর এটা একবারে ভাগ করে দিই আমরা, এটা এই পাশে নিচে চলে গেলে কি হয়ে যাবে, গুণ ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে 2। তাহলে 38 দুগুণে কত, 76,000 টাকা। তাহলে এই 38,000 টাকা কি বের হলো, এই 38,000 টাকা আমার প্রারম্ভিক মজুদ বের হলো, তাই না। x কিসের মান, x মানে প্রারম্ভিক মজুদ, এটাই জিজ্ঞাসা করেছে, দেখেন প্রারম্ভিক মজুদ কত। তাহলে x এর মান প্রারম্ভিক মজুদ 38। যদি বলতো সমাপনী মজুদ কত, তাহলে আমি কি করতাম, সমাপনী মজুদ মানে x প্লাস 4,000, x হচ্ছে 38,000, সমাপনী মজুদ 4,000 টাকা বেশি প্লাস 4,000, অর্থাৎ 42,000 টাকা হয়তো সমাপনী মজুদ। আশা করি বুঝছেন সবাই। তো এটা একটু বড়, সব প্রশ্নে আবার উত্তর করতে হবে, 8-এ 8 পাইতে হবে, বিষয়টা এমন না। বড় কিছু হলে, কঠিন লাগলে আমরা সেটা ছেড়ে দেব। 8টা প্রশ্ন দিয়েছি আমি, 5টা 6টা পারলে আলহামদুলিল্লাহ। ওকে, পরে যাই। পরে আমাদের 6 নম্বরে যে প্রশ্ন বলেছে, 2024-এর 31শে ডিসেম্বর আইজেএম কোম্পানির রেওয়া মিলে নিম্নলিখিত তথ্য রয়েছে: 12% ব্যাংক ঋণ 40,000 টাকা, প্রদত্ত সুদ এত, আয় বিবরণীতে কত টাকার সুদ ব্যয় ডেবিট করা হয়েছে নির্ণয় করো। অর্থাৎ ঋণের সুদ কত টাকা ডেবিট করা হয়েছে, বাংলা কথায় ঋণের সুদ কত টাকা সেটা জানতে চেয়েছে আপনার কাছ থেকে। তাহলে ঋণের সুদ যদি জানতে চাই তাহলে আমরা কি করব, ভাইয়া কত টাকা ঋণ নিয়েছি আমি, 40,000 টাকা। এই 40,000 টাকার উপরে সুদের হার কত, এই যে 12%, 12% আপনি করে দেন, তাহলে হয়ে যাবে উত্তর। এই শূন্য কাটবো, দুইটা শূন্য আমরা কেটে দিতে পারি, 4 12 কত, 48, শূন্য আছে দুইটা, এই যে বসাই দেন, তাহলে আমার উত্তর হচ্ছে 4800 টাকা। এতটুকু লিখলেই হবে যে উত্তর 4800 টাকা। এখন প্রদত্ত সুদ কেন আসলো না, ভাইয়া আপনাকে তো মোট সুদ নির্ণয় করতে বলেছে, ঋণের সুদ কত, এই কারণে এখানে প্রদত্ত সুদ আসবে না। যদি আপনাকে বলতো এখানে বকেয়া সুদ কত, তাহলে কি করতাম দেখেন তো, আমাকে যদি বলতো বকেয়া সুদ কত, তাহলে আমার মোট সুদ হচ্ছে 4800 টাকা, এর মধ্যে আপনি প্রদান করেছেন কত, 3800 টাকা, তাহলে যেটা প্রদান করেছেন সেটা বাদ দেন। তাহলে মোট সুদ 4800, প্রদান করেছে 3800, তাহলে প্রদান করিনি কত, প্রদান করিনি হচ্ছে 1000, এটা হয়তো বকেয়া সুদ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। পরে যাই। এখানে আমাদের বলেছে কি, এখানে আমার বলেছে মেশিনের বুক ভ্যালু বের করো। ভাইয়া বুক ভ্যালু মানে কি, বুক ভ্যালু মানে হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য। বুক ভ্যালু মানে হচ্ছে বই মূল্য বা পুস্তক মূল্য। এখন এই বই মূল্য বা পুস্তক মূল্যের সূত্র কি ভাইয়া, এটা আমাদের সূত্র হচ্ছে মেশিনের মূল্য মাইনাস পুঞ্জীভূত অপচয়, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এখন প্রশ্ন অনুসারে ভাইয়া আমাদের মেশিনের মূল্য কত বলেছে, 1 জানুয়ারি তারিখে 1 লাখ টাকার একটি মেশিন ক্রয় করে আনুষঙ্গিক কোনো খরচ নাই, তার মানে এটার দাম হচ্ছে 1 লাখ টাকা। পুঞ্জীভূত অপচয়, ভাইয়া পুঞ্জীভূত অপচয় আমরা কিভাবে বের করব, দেখেন মেশিনটা কিনেছি আমি 23 সালে, 2024 সালের শেষে বুক ভ্যালু নির্ণয় জানতে চেয়েছে, তার মানে 23 সাল এবং 24 সাল এই 2 সালের অবচয় নির্ণয় করতে হবে,
দিয়ে দুই অবচয়কে যখন আমরা যোগ করব তখনই আমি পাবো পুঞ্জীভূত অবচয়। তো চলেন ক্রমরা সমান জের পদ্ধতিতে আমরা 23 এবং 24 সালের অবচয় নির্ণয় করি। দেখেন মেশিনের দাম কত? 1 লাখ টাকা। অবচয়ের হার কত? 10%। তাহলে প্রথম বছরে অবচয় কত? 10,000 টাকা। 24 সালের অবচয় আমরা নির্ণয় করি, কিভাবে করব? 1 লাখ টাকা সম্পদের দাম মাইনাস প্রথম বছরে যে টাকার উপর অবচয় ধরেছি তার থেকে প্রথম বছরের অবচয়টাকে বাদ দিতে হয়, দিয়ে যে টাকা তার উপরে 10% করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকে 90,000 টাকা, তার উপরে যখন আমরা 10% করব হবে কত টাকা? 9,000 টাকা। তাহলে 2 বছরের টোটাল অবচয় কত হলো? এখানে 10, এখানে 9, দুইটাকে যখন আমরা যোগ করব 19,000 টাকা হলো। এই 19,000 টাকাকে আমরা একসাথে বলবো পুঞ্জীভূত অবচয়। তাহলে মেশিনের মূল্য 1 লাখ টাকা, পুঞ্জীভূত অবচয় 19,000 টাকা সমান 81,000 টাকা। এই 81,000 টাকাই হচ্ছে আমার বুক ভ্যালু, বই মূল্য বা আমাদের পুস্তক মূল্য, যেটাই বলি না কেন আমরা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে যাই আমরা, চলেন। আচ্ছা, পরের প্রশ্ন আমাকে বলেছে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। এখন সমচ্ছেদ বিন্দু মানে কি ভাইয়া? এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় পত্রের 10ম চ্যাপ্টার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক আসবে। সমচ্ছেদ বিন্দু মানে এমন একটা বিন্দু যেখানে আয় ব্যয় সমান হয়, অর্থাৎ কোনো মুনাফা হয় না, সেটা সেই বিন্দুকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দুর একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককের সূত্র। সূত্রটা হচ্ছে ওপরে থাকবে স্থায়ী ব্যয়, নিচে থাকবে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের স্থায়ী ব্যয় কত? প্রশ্ন দেওয়া আছে, একটি পণ্য তৈরি করে বার্ষিক 30,000 টাকা স্থির খরচ, তাহলে এখানে 30,000। প্রতি ইউনিট মানে একক ইউনিটের পরিবর্তনশীল ব্যয় 5 টাকা, বিক্রয় মূল্য 15 টাকা, তার মানে প্রতি এককের বিক্রয় মূল্য 15 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। সবই প্রশ্নে দেওয়া থাকবে, জাস্ট খালি ফর্মুলা ফেলতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হবে? এখানে 30,000, 15 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 10,000। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে থাকে কত? 3,000 একক। তাহলে সমচ্ছেদ বিন্দু আমার 3,000 একক। এটার অর্থ কি? আমি যদি 3,000 একক প্রোডাক্ট সেল করি তাহলে আমার আয় ব্যয় সমান হবে, অর্থাৎ কোনো মুনাফা হবে না। তো এই ছিল আমাদের 2025-26 শিক্ষাবর্ষে আসা প্রশ্ন, লিখিত প্রশ্ন হিসাব বিজ্ঞানের, যেখানে আমরা দেখেছি 4টা ম্যাথ এবং 4টা থিওরি প্রশ্ন ছিল। তো এই 8টা প্রশ্নই আপনারা পারবেন, সেভাবে ইনশাল্লাহ আপনাদের ক্লাসগুলো নেওয়া হবে, ছেলেমেয়েরা যারা পড়াশোনা করবে তারা পারবে। 8টা না পারলেও আপনারা এখান থেকে 7টা প্রশ্ন অথবা 6টা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ করে আসতে পারবেন। প্রতি বছরই আমাদের ছেলেমেয়ে পারে এভাবে। তো এই জিনিসগুলো হয়তো অনেকটা নতুন আপনাদের কাছে, ক্লাসে ইনশাল্লাহ আরো ডিটেল যখন সুন্দর করে শেখানো হবে এগুলো আপনাদের কাছে কোনো বিষয়ই হবে না। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এখানে শেষ করলাম, সামনের দিন আমি আরো কিছু প্রশ্ন আপনাদেরকে এভাবে সলভ করে দেখাবো, এতে করে আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করার আগে বুঝতে পারবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ধরনের পরীক্ষায় প্রশ্ন করে থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।